তীব্র গরমে সারা দেশে স্কুল কলেজ 7 দিন বন্ধ। হিটস্ট্রোকে বিভিন্ন জেলায় 5 জনের মৃত্যু, বাড়ছে ডায়রিয়া সহ নানা রোগ। জলবায়ু লস অ্যান্ড ড্যামেজ তহবিল পেতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বাস্তুচ্যুতরা পাবেন গুরুত্ব, জানালেন পরিবেশ মন্ত্রী। কাল ঢাকা আসছেন কাতারের আমির শেখ তামিম। হবে 10 চুক্তি সই, সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলছেন বিশ্লেষকরা। শিক্ষার্থীর মৃত্যুতে প্রশ্নবিদ্ধ চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। বিদেশিদের নিরাপত্তা নিয়ে উদাসীনতার অভিযোগ। এবং গাজার নাসের হাসপাতালে গণকবর, সমালোচনা সত্ত্বেও মার্কিন প্রতিনিধি পরিষদে ইসরায়েলকে সামরিক সহায়তা বিল পাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। তীব্র খরতাপে পুড়ছে দেশ। পরিস্থিতির ভয়াবহতায় 7 দিনের জন্য দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে আবহাওয়া অফিস বলছে আগামী 2-3 দিন তাপমাত্রা আরও বাড়তে পারে। হিটস্ট্রোক, ডায়রিয়া, পানি শূন্যতা সহ বিভিন্ন রোগে ভিড় বাড়ছে হাসপাতালে। হিটস্ট্রোকে ঢাকা, পাবনা, চুয়াডাঙ্গা ও গাজীপুরে মৃত্যু হয়েছে 4 জনের। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া শিশু ও বয়স্কদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের প্রতিবেদনে। ভারতের পশ্চিমবঙ্গ, বিহার সহ বিভিন্ন রাজ্যে সৃষ্ট তাপপ্রবাহের কারণে রাজধানী ঢাকা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেড়ে চলছে তাপমাত্রা। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। শনিবার এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি রেকর্ড করা হয়েছে যশোরে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এটি অতি তীব্র তাপপ্রবাহ। এদিন ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.4 ডিগ্রি। বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে তাদের। গরমে মানুষই করতে পারতেছে না, ক্লান্ত হয়ে যাচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। অ্যাক্টিভ মারলে ধরেন যে বসে থাকা লাগছে, ধরেন যে যাত্রী নাই রোডে। প্রচন্ড রোদের কারণে পরাগরেণু ঝরে পড়ছে বোরো ধানের, ঝলসে যাচ্ছে গাছ। একদিকে গরম, অন্যদিকে লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। রোদের তাপ অনেক বেশি, এতে মানুষের শারীরিক সমস্যা অনেক। আমার কালকের তো মনে করেন যে জ্বর। রোদের তাপ বেশি জন্য মনে করেন ঠান্ডা হাওয়া খাইতেছি, রোদের ভিতরে মনে করেন খেতে আমার কাজ করতে যাইতে পারি না। আগামী কয়েকদিনে দেশের তাপমাত্রা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। সারা দেশে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। যদি বেশিরভাগ জায়গায় থাকে, বাংলাদেশে বেশিরভাগ জায়গায় তাপপ্রবাহ, আমার সেটা শুধু মৃদু না, মাঝারিও না, তীব্র হয়ে গেছে। যদি 42-এর বেশি উঠে সেটাকে আমরা অতি তীব্র বলবো, তখন সেটা আরো ডেঞ্জার পর্যায়ে চলে যাবে। এখন আমি যদি দেখি যে সামনের 2 দিন 3 দিন মোটামুটি এই অবস্থা থাকতে পারে, তো আমি একটা ওয়ার্নিং ইস্যু আমাকে করতে হয়। তীব্র গরমে সারা দেশের হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোক, ডায়রিয়া, পানি শূন্যতা সহ বিভিন্ন রোগীর সংখ্যা। এ অবস্থায় শিশু ও বয়স্কদের খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের কিছু নির্দেশনা আছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, সেগুলো সব জায়গায় দেওয়া হবে যেন বয়স্ক এবং শিশুদের জন্য, যেন যারা বয়স্ক এবং শিশু তারা যেন প্রয়োজন না থাকলে ঘরের বাইরে না যায়। সারা দেশে বয়ে চলা তীব্র তাপপ্রবাহের কারণে স্কুল কলেজ 7 দিনের ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঈদের ছুটি শেষে রোববারের পরিবর্তে 28 এপ্রিল স্কুল কলেজ খুলবে বলে জানায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছে মানুষের। এ কারণে অনেকে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন ফুটপাতের শরবতে। তবে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি সহজলভ্য এসব শরবত সৃষ্টি করছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন এসব শরবত গরম থেকে সাময়িক স্বস্তি দিলেও রয়েছে নানা রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। কাঠফাটা রোদ আর তীব্র গরমে স্বস্তির জন্য ঠান্ডা শরবতের জুড়ি নেই। তবে ফুটপাতে বিক্রি হওয়া এসব সহজলভ্য শরবত স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর সে বিষয়ে উদাসীন সাধারণ মানুষ। ফুটপাতের এসব শরবত ঠান্ডা করতে ব্যবহৃত বরফ কতটা স্বাস্থ্যসম্মত সে বিষয়ে ধারণা নেই ক্রেতা বিক্রেতা কারোই। পথচারীরা বলছেন তীব্র গরমে তৃষ্ণা মেটাতে বাধ্য হয়েই পান করতে হচ্ছে এসব অস্বাস্থ্যকর শরবত। কারখানার থেকে আঙ্গুরে বরফ দেওয়া যায়, কোন থেকে এটাও জানি না। বরফটা দেওয়া যায়, আমরা বরফ ভালো জানি এটাই না। পানি দিয়ে কোন পানি দেওয়া তৈরি করে আমরা জানি না, কারখানা আমরা চিনি না। আমরা আনি মনে করেন বাইতুল মোকাররম উত্তর গেটে, ওইখান থেকে আমরা কিনে আনি, বলে দিয়ে আমরা আজকে বরফ, ভালো বরফ
সেই জন্য আমরা ওই জায়গায় টানি। প্রচন্ড গরমের কারণে খাইতেছি আর কারণ কিছু করার নাই, তারা কি দিতেছে এটা তারাই জানে, এটা আমি বলতে পারতেছি। বরফের জন্য মাছের টাকা একই কিনা সেটা আমার জানা নেই। বরফের কারখানায় গিয়ে দেখা যায় সম্পূর্ণ নোংরা ও অস্বাস্থ্যকর উপায়ে প্রস্তুত করা এসব বরফ একই সাথে পচনশীল দ্রব্য সংরক্ষণের কাজে ও শরবতে ব্যবহারের জন্য বিক্রি করা হচ্ছে। আমার বরফকে কোন কামে লাগায় হেইরা আমার দরকার নাই। ওই যে রিকশাওয়ালা নিয়ে গায়ের ভিতরে ডলতাছে, এটা কি আমার কইয়া নিতেছে? আরেকবারে গোস্তে মারতাছে, আরেকবারে মুরগি মারতাছে, আরেকজন নিয়ে বাসায় নিয়ে মনে করেন ইফতারি খাইতেছে, আরেকজন শরবত বেচতেছে, আবার দেখা গেছে আরেকজন আইয়া মনে করেন মানুষ মারা গেছে, জরুরি ব্যাপার, উনি লাশে ব্যবহার করতেছে। ফুটপাতে তৈরি হওয়া এসব শরবত পানে পানিবাহিত বিভিন্ন রোগ, টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস হওয়ার পাশাপাশি ব্যাকটেরিয়া ও ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেন বিশেষজ্ঞরা। পানিগুলা পরিশোধিত না, বরফটাও ঠিক মতো পরিশোধিত পানি দিয়ে তৈরি করা না, যার ফলে এর মধ্যে পোকামাকড় বসতেছে, মাছি বসতেছে, তাতে করে মানে বহু ধরনের রোগ হওয়ার সম্ভাবনা। এই শরবত বা পানীয় বানানোর জন্য যে পানিটি ব্যবহার করা হয় এটি মোটেই নিরাপদ এবং সুপেয় নয়। যে বরফটি মেশানো হয় সেই বরফটিও কিন্তু মানুষের খাবার জন্য তৈরি করা হয় না, এটি ইন্ডাস্ট্রিয়াল ইউজ বা অন্য কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়। এটিতেও নিরাপদ এবং সুপেয় পানি ব্যবহার করা হয় না। এছাড়া এই শরবতগুলোকে মিষ্টি করার জন্য চিনির বদলে বেশিরভাগ ক্ষেত্রেই ঘন চিনি নামে এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, যেটিও শরীরের জন্য কোনো মতেই স্বাস্থ্যকর না। এভাবে সরাসরি ট্যাপের পানি দিয়ে তৈরি হওয়া বরফ সাধারণত ব্যবহৃত হয় মাছ সহ পচনশীল দ্রব্য সংরক্ষণে। তবে এই বরফ দিয়েই তৈরি হচ্ছে ঠান্ডা শরবত, যা মানবদেহে তৈরি করছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। শাহিদুজ্জামান শাকিব, দেশ টিভি, ঢাকা। গরমের কারণে ওঠানামা করছে বগুড়ার নিত্যপণ্যের বাজার। পরিস্থিতি জানাতে মহাস্থানগড় বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, বগুড়ার বাজার পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ইশরাত, উত্তরের সবচেয়ে বড় সবজির মোকাম মহাস্থানগড়ে কিন্তু আজ সকাল থেকেই অন্যান্য দিনের ন্যায় ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর হয়ে উঠেছে পুরো মহাস্থান বাজার। এইখানে যেটি আমরা গত কয়েকদিন থেকেই দেখছি যে তীব্র গরমের কারণে প্রতিদিনই উঠানামা করছে সবজির বাজার। কোন কোন সবজির দাম হঠাৎ করে বেড়ে যাচ্ছে 5 টাকা 10 টাকা কেজিতে, আবার কিছু কিছু সবজি যেগুলো গ্রীষ্মকালীন মৌসুমী সবজি সেগুলো কিন্তু স্থিতিশীল রয়েছে বাজার। তবে এবার কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে কৃষকরা এবছর এবারের গরমের মৌসুমে প্রতিটি সবজিতে ভালো দাম পেয়েছে, কিন্তু বগুড়াতে গেল কয়েকদিন যে গরম পড়েছে প্রতিদিনই কিন্তু তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে, যে কারণে কৃষকের কিন্তু উৎপাদনে কিছুটা ব্যাহত হচ্ছে এবং তাদের উৎপাদন খরচও বেড়ে যাওয়ার কারণে প্রতিদিনই বাজার কিছুটা হলেও অস্থিতিশীল ব্যবসায়ীদের কাছে মনে হয়েছে। আজকের বাজারে বগুড়ায় মরিচ বিক্রি হচ্ছে 25 টাকা কেজি, পটল বিক্রি হচ্ছে 35 টাকা কেজি, তরই 20 টাকা কেজি। সবচেয়ে ভালো আমদানি রয়েছে শসার বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজি, সজনে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি এবং পটল বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি। তবে ইশরাত, এখানে একটি বিষয় আপনাকে বলে রাখি, বগুড়ার এই মহাস্থান বাজারের যে দামটি আমি বললাম এটি কিন্তু একদম কৃষকের পাইকারি যে মূল্য সেই মূল্য। এই হাট থেকেই কিন্তু জেলার বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু পাইকারি যারা ক্রেতা তারা কিন্তু আসে এবং তারা এখান থেকে সবজি নিয়ে যায়। এই দামের সাথে যুক্ত হয় পরিবহন খরচ, লেবার খরচ এবং আনুষঙ্গিক নানা খরচ যুক্ত করে এই দামের সাথে কিন্তু কেজি প্রতি 3 থেকে 5 টাকা করে কিন্তু আরো যুক্ত হয়। আমরা কি সরাসরি কথা বলবো একজন ক্রেতার সাথে যে আজকের বাজার পরিস্থিতি তাদের কাছে কেমন মনে হয়েছে। ভাই, আপনি কি একটু জানাবেন যে আজকের বাজার পরিস্থিতিটা আপনার কাছে কেমন মনে হয়েছে? তো প্রথমে অনেক গরম এবং রোদ, যার কারণে জমির সকল প্রকার সবজি নষ্ট হয়ে যাওয়ার পথে এরকম গরমের কারণে। এরকম তীব্র গরম থাকলে কিছুদিন পরে বাজারে কোনো সবজি খুঁজে পাওয়া যাবে না। আর গত সপ্তাহের তুলনায় এই বাজারে সকল প্রকার সবজির দাম একটু বেশি, উত্তর দিকে, বাজার কোন দিক দিকে না, যার কারণ মালের সরবরাহ কম, রোদের কারণে সকল প্রকার সবজি খেতে নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিস্থিতির দাঁড়ালে কিছুদিন পর আমরা কোনো সবজি খুঁজে পাবো না বৃষ্টি না হওয়া পর্যন্ত। ইশরাত, একজন ব্যবসায়ী যেটি বলছিলেন যে গরমের প্রভাব কিন্তু পড়েছে বগুড়ার এই পাইকারি সবজির মোকামেও। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে এই বছর কৃষকরা যে দাম পেয়েছে তাতে করে কিন্তু কৃষকদের জীবনমানের উন্নয়ন ঘটলেও এইখান থেকে যে পাইকারি মূল্যে যে সবজিগুলো বিক্রি করা হচ্ছে বিভিন্ন হাট বদলের মধ্য দিয়ে ভোক্তা পর্যায়ে যখন এই সবজি
পৌঁছায় এর দাম কিন্তু বেড়ে যায় আরো কয়েক টাকা। ভোক্তার প্রত্যাশা যে বাজার স্বাভাবিক হবে এবং ক্রেতাদের নাগালের মধ্যেই থাকবে সব ধরনের সবজির দাম। ঈশ্বর বগুড়ার সবচেয়ে বড় সবজির মোকাম মহাস্থান হাট থেকে আজকের বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। বগুড়ার বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী সঞ্জু রায়। তীব্র গরম আর যানজটে নাকাল গাজীপুরবাসী, আর যানজটের অন্যতম কারণ ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, গাজীপুরের যানজট পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ইশরাত, আপনি যেমন বলছিলেন আপনি জানেন যে গাজীপুর মানে সড়ক এবং মহাসড়কে যানজটের মূল কারণ হচ্ছে আপনার ব্যাটারি চালিত অটোরিক্সা এবং ইজি বাইক। এগুলো কিন্তু মহাসড়ক এবং মহাসড়কে কিন্তু দাপড়ে বেড়াচ্ছেন। আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কিন্তু এদের মানে যন্ত্রণা এক প্রকার মানুষ কিন্তু অতিষ্ঠ, এবং দুর্ঘটনার ৮০% কারণই হচ্ছে ব্যাটারি চালিত অটোরিক্সা। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি নাউজ ফ্লাইওভারের নিচে, এখানে কিন্তু মহাসড়ক কিন্তু দখল করে তারা স্ট্যান্ড গড়ে তুলেছেন, এবং এখান থেকে কিন্তু তারা বিভিন্ন জায়গায় এবং গাড়ির সাথে বড় বড় বাসের সাথে ট্রাকের সাথে কিন্তু তারা পাল্লা দিয়েই চলছেন, এভাবে বলা যায় আর কি। তো এখানে কিন্তু পুলিশ কিন্তু এগুলোর নিরুৎসাহিত না করে উৎসাহিত করছেন। আপনি জানেন যে ব্যাটারি চালিত রিক্সা কিন্তু পুলিশের জন্য সোনার হরিণের মতোই। একটি রিক্সা ধরলে কিন্তু এখান থেকে কিন্তু রেকারিং বা ডাম্পিং এর নামে যে একটি যন্ত্রণা সেটা কিন্তু করা হয়। এই যন্ত্রণায় কিন্তু আপনার সাধারণ ব্যাটারি চালিত অটোরিক্সা কিন্তু ৬,০০০ থেকে ৭,০০০ টাকা দিতে হয়। এর জন্য পুলিশ কিন্তু এগুলোর নিরুৎসাহিত করছেন, এবং বাস বা ট্রাক ফিটনেসবিহীন গাড়িতে বড় গাড়ি ধরলে পায় ২০০-৩০০ টাকা, কিন্তু এই সমস্ত গাড়ি থেকে কিন্তু প্রতিদিন ৮-৯ হাজার টাকা ধরে। ফলে কিন্তু সড়ক থেকে কোনোভাবেই কিন্তু উঠানো যাচ্ছে না ব্যাটারি চালিত অটোরিক্সা বা থ্রি হুইলার জাতীয়। তো আপনি জানেন যে এখানে কিন্তু সাধারণ মানুষ যেটা বলছেন যে এখানে যদি বক্ষক হয় তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। তো আমরা এমনটাই দেখেছি গাজীপুরে কিন্তু শত শত ব্যাটারি চালিত অটোরিক্সা এবং থ্রি হুইলার জাতীয় যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু আপনার রাস্তায় দাপড়ে বেড়াচ্ছে। এগুলা কিন্তু পুলিশ প্রশাসনকে কিন্তু ম্যানেজ করেই কিন্তু তারা চালাচ্ছেন। আপনি জানেন যে একটি গাড়ি ধরলেই কিন্তু ৭-৮ হাজার টাকা তারা পেয়ে যায়। ফলে কিন্তু নিরুৎসাহিত করছেন না, এবং ডাম্পিং এর নামে কিন্তু আবার ব্যাটারি জব্দ করেন, ব্যাটারি এগুলো কিন্তু পরে কিন্তু আর খুঁজে পায় না। তো এই সমস্ত অবস্থায় কিন্তু ব্যাটারি চালিত ইজি বাইক বা থ্রি হুইলার জাতীয় যে অটোরিক্সাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখছেন যে এখানে কিন্তু স্ট্যান্ড গড়ে তুলেছে। ওরা এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যায়। যদিও গাজীপুরে পুলিশ প্রধান এসে বলেছিলেন যে এদের জন্য আলাদা একটা ল্যান্ড করে দেওয়া হবে, তারা নির্দিষ্ট লাইনেই কিন্তু তারা চলবেন, কিন্তু আমরা সেটা আর কিন্তু আলোর মুখ দেখেনি। তো এইভাবেই কিন্তু গাজীপুরের মহাসড়কগুলোতে কিন্তু আপনার দাপড়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিক্সা ইজি বাইক। কিন্তু দুর্ঘটনার ৮০% কারণই হচ্ছে এই সমস্ত ব্যাটারি চালিত অটোরিক্সা। আপনারা জানেন যে আজকে সকালেও কিন্তু একটি দুর্ঘটনা হয়েছে, এবং প্রতিদিন কিন্তু মানুষ মারা যাচ্ছে এবং পঙ্গুত্ব বরণ করছেন এই সমস্ত থ্রি হুইলার বা ব্যাটারি চালিত অটোরিক্সার কারণে। ইশাক, এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। গাজীপুরের যানজট পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী নজরুল ইসলাম। তীব্র গরমে বরগুনায় ভয়াবহ আকার ধারণ করেছে ডায়রিয়ার প্রকোপ। আক্রান্ত অধিকাংশ নারী এবং শিশু। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনা জেলা সদর হাসপাতাল সহ উপজেলা হাসপাতালগুলোয় বেড়েছে ডায়রিয়া রোগী। শয্যা সংকটে রোগীদের ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝে ও বারান্দায়। গেল ১৫ দিনে ৬১৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সবশেষ ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬০ জন। বেশি রোগীর চাপে নানামুখী সংকটের কারণে স্বাস্থ্যকেন্দ্রগুলোয় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। বাচ্চার ছেলেনটুকুই পেয়েছে, এছাড়া যাবতীয় সবই আমার কেনা লাগছে। আর আমার মেয়ের জ্বর, বমি, পাতলা পায়খানা। রোগী এই বেড তো নাই, তারপরে ভিতরে আর বাইরে বারান্দায় মানে রোগীর জন্য হাঁটাও যায় না। এত গরমে রোগীর যে ফ্যানের প্রয়োজন, ফ্যান কেউ বাসা থেকে আনে, কেউ ক্রয় করে, এইভাবে চলতেছে। আইসা বেড পাওয়া যায় না, পরে
ফ্যান নাই। উদ্বেগজনক হারে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। বরগুনায় ডায়রিয়া এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এটা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে আমরা আছি। এই মুহূর্তে 115 জন পেশেন্ট ইনডোরে ভর্তি আছে। স্যার আউটডোরও সবসময় ডায়রিয়ার পেশেন্ট প্রতিদিন আসছে। আমাদের ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। আমাদের 250 বেডের হসপিটাল, 383 জন রোগী আজকে ভর্তি আছে এবং আমাদের পর্যাপ্ত স্যালাইন আছে। চিকিৎসার এসব কোনো সমস্যা নেই, কিন্তু রোগীর সংখ্যা বেশি থাকে আমাদের ডাক্তারদের কষ্ট হচ্ছে। প্রতিদিন বরগুনা সদর হাসপাতালে ডায়রিয়া রোগী সহ 1000-এরও বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। জলবায়ু লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পেতে সব প্রস্তুতি সম্পন্ন হবে জুনের মধ্যেই। আবেদনে জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুচ্যুত জনগোষ্ঠী গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আর বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় প্রথমে রাখতে বিজ্ঞান ভিত্তিক তথ্য উপাত্ত দিয়ে আবেদনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। নোয়াখালীর হাতিয়ায় বাড়ি ছিল ইমরান হাসানের। 2009 সালে ঘূর্ণিঝড় আইলায় বাবাকে হারানোর পর মাকে নিয়ে যান বেগমগঞ্জে। বাড়িটাও চলে গিয়েছিল ভাঙনে। মা গার্মেন্টসে চাকরি নেয় আর নিজে শিশু শ্রমের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যান। 2009 সাইক্লোন আইলাতে গিয়ে বাবা মারা যায় এবং আমার ফ্যামিলি সহ মাইগ্রেন্ট করে চলে আসি শহরে। তখন দেখেছি যে আমি কন্টিনিউয়াসলি যে আমার ফ্যামিলি কষ্ট করতেছে। মাইগ্রেন্ট করার পরে মানুষের লাইভলিহুড থেকে শুরু করে জীবনযাত্রার মান, তারপর বাসস্থান এবং শিক্ষা, স্বাস্থ্য সবকিছুই হুমকি স্বরূপ হয়ে যায়। ইমরান এখন কাজ করছেন জলবায়ু যোদ্ধা হিসেবে। নিজের ক্ষতির ন্যায্যতা ফিরে পেতে অংশ নিয়েছেন 2টি জলবায়ু সম্মেলনে। ইমরান এবার খুশি, কারণ লস অ্যান্ড ড্যামেজ ফান্ড তৈরি হয়েছে এবারের সম্মেলনে। সাফার হচ্ছে, তাদের জন্য কি কাজ করা যায়, আমি ভলেন্টারি কাজ শুরু করি। আর এই ফান্ড পেতে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ জুনের মধ্যেই আবেদনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করবেন বলে জানান পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আমরা আবেদন করার জন্য প্রস্তুতিটা আমরা একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব, কারণ লস অ্যান্ড ড্যামেজ যে তহবিল গঠন করা হয়েছে সেটা হয়তো এই বছরের শেষের দিকে সেটা চালু হবে, মানে আবেদন তারা গ্রহণ করবে। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে আবেদন যখন তারা গ্রহণ করে তখন বাংলাদেশ যেন প্রথম দেশগুলোর একটা অন্যতম হয়। আবেদনে জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়টি বেশি গুরুত্ব পাবে বলেও জানান তিনি। স্থানচ্যুত হচ্ছে, আমরা যেটা বলি যারা ক্লাইমেট রেফিউজি, যে নদী ভাঙ্গনের কারণে বা বিভিন্ন জলবায়ুর যে নেতিবাচক প্রভাব আছে তাদের বিষয়টা আমরা দেখছি। আমার মনে হয় সেটা আমাদের একটা অন্যতম প্রায়োরিটি হবে। আর উন্নয়ন কর্মী ও জলবায়ু বিশেষজ্ঞরা জানান সময় ঘনিয়ে আসায় অতি দ্রুত বিজ্ঞান ভিত্তিক তথ্যপত্র দিয়ে আবেদন করতে হবে। এই তহবিলটা যত সহজে এবং যত তাড়াতাড়ি পারা যায় ওখান থেকে টাকা দিয়ে দেওয়া হোক, যেন মানুষগুলো এই যে জলবায়ু পরিবর্তন দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা এইগুলো কিছুটা হলেও অ্যাড্রেস করতে পারে। আমাদের যথেষ্ট বিজ্ঞানভিত্তিক তথ্য উপাত্তের প্রস্তুতি এখনো পর্যন্ত আমাদের নেই, ফলে ক্ষতিপূরণ দাবি করতে হলে আমাদের নিজেদের আগে ভ্যালিডেটেড তথ্য উপাত্ত নিয়ে নিজেরা আগে প্রস্তুত হতে হবে, তারপর আমরা সেটি বৈশ্বিক দরবারে নিতে পারবো। আগামী জলবায়ু সম্মেলনের আগেই সব প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। দুই দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তার সফরে জ্বালানি, জনশক্তি রপ্তানি, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে প্রায় 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সফরের মাধ্যমে দুদেশের সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আজিজুর রহমান কিরণের রিপোর্টে বিস্তারিত। উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ বিশ্ব রাজনীতির জটিল সমীকরণের মুহূর্তে তাৎপর্যপূর্ণ এক সফরে ঢাকা আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। 20 বছর পর কাতারে কোনো আমিরের আগমনকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা সফরকালে কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠকের পর দুই দেশের মধ্যে জ্বালানি, জনশক্তি রপ্তানি, ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধি ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী কাতারের শীর্ষ নেতার এ সফর দুদেশের মধ্যে রাজনৈতিক সহযোগিতা প্রেক্ষাপটে আনতে পারে নতুন মাত্রা। আলোচনায় প্রাধান্য পাবে মধ্যপ্রাচ্য পরিস্থিতিও। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রতিটি দেশে আমাদের বিরাট স্বার্থ আছে,
তাদের সব চিন্তা ধারণা ধ্যান ধারণার সাথে চিন্তা ভাবনার সাথে হয়তো আমাদের মিল অনেক ক্ষেত্রে নেই, তাতে আমাদের কিছু আসে যায় না। তারা নিজেদের পথে চলবেন, আমরা আমাদের পথে চলবো, কিন্তু আমাদের স্বার্থ আছে প্রত্যেক জায়গাতেই, তাদেরও স্বার্থ আছে। বাণিজ্যিক সম্পর্কের একটি জায়গা দেখার বিষয় আছে, সেটি একটি দিক। আরেকটি হচ্ছে যে আমরা যদি শ্রমবাজারের কথা চিন্তা করি, মধ্যপ্রাচ্যে চলমান সংকটে শ্রমবাজার সুরক্ষিত রাখা সহ বিভিন্ন বিষয়ে সম্পর্ক উন্নয়নে এই সফরকে অনন্য উচ্চতায় নেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এটা যদি কোনো একটা ব্যবস্থা করা যায় যে ঠিক ওই কফিলের মাধ্যমে গিয়ে তার যেখানে ইচ্ছা সেখানে তিনি তাকে দিলেন কাজে, এরকম না করে যদি সরাসরি কিছু নিয়োগের ব্যবস্থা করা যায়, যেখানে আসলেই হয়তো ইংরেজি জানার খুব বেশি প্রয়োজনও নেই, তাহলে কিন্তু এটা বিরাট উপকার হতে পারতো কর্মীদেরও, এবং আমাদের রেমিটেন্সের পরিমাণও বাড়তে পারত। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোর মধ্যে শ্রম অভিবাসন বা বিশেষ করে অন্য দেশ থেকে আসা শ্রমিকদের অধিকার রক্ষার ক্ষেত্রে বেশ কিছু আইন নীতিমালা তারা প্রণয়ন করেছে, যেগুলো দৃষ্টান্তমূলক। তো সেই জায়গা থেকে এক ধরনের মেসেজ হতে পারে যে বাংলাদেশের যে শ্রমিকরা বিদেশে গিয়ে, বিশেষ করে কাতারে গিয়ে কাজ করার কথা ভাবছে, তাদেরকে আশ্বস্ত করা সরকারের মাধ্যমে যেন সেই শ্রমবাজারটা সংকুচিত না হয়। মার্চে কাতারের সঙ্গে যে প্রতিরক্ষা সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, তার আলোকে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কাতারে কাজ করার বিষয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদাসীনতার অভিযোগ উঠেছে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিরুদ্ধে। সম্প্রতি মধ্যরাতে পতেঙ্গার আউটার রিং রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বিদেশি শিক্ষার্থী লাওসের নাগরিক ফুটফাফুন বুমবাম জেইডালা। রাত ৯টার পর ক্যাম্পাসের বাইরে যাওয়ার বিধান না থাকলেও কিভাবে গভীর রাতে পতেঙ্গায় গেলেন ওই শিক্ষার্থী, তা নিয়ে নানা আলোচনা। চট্টগ্রাম থেকে একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আলনুমান। সোমবার মধ্যরাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে ফেরার পথে দ্রুতগতির পাজেরো গাড়ি ধাক্কা খায় সড়ক বিভাজকে, আর তাতেই মৃত্যু হয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিদেশি শিক্ষার্থী ফুটফাফন বুমবাম জেইডলার। আহত হন গাড়িতে থাকা আরো দুজন। কিন্তু কি ঘটেছিল সেই রাতে? প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, মধ্যরাত পর্যন্ত পতেঙ্গা সি বিচে ওই তিনজন মদ্যপান করেন। পরে ব্যক্তিগত পাজেরো গাড়ি চট্ট মেট্রো ঘ 11, 14, 21 করে ফিরছিলেন শহরে, কিন্তু মদ্যপ অবস্থায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পেরেই ঘটে দুর্ঘটনা। ঘটনার পর পতেঙ্গা থানা পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করেছে। ওই পাজেরো গাড়ির চালক মারুয়ান সিহাব ওরফে ইয়ামকে অভিযুক্ত করে একটি মামলা হয়েছে। খোঁজ খবর নিয়ে জানা যে সে আসলে এশিয়ান ইউনিভার্সিটির স্টুডেন্ট। এই বিষয়ে আমার থানায় একটা সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে ড্রাইভারের বিরুদ্ধে। মামলাটা তদন্তাধীন এবং আসামি গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমরা যে শুধুমাত্র ডেড বডি পেয়েছি, বাকি দুজনের খোঁজ আমরা এখনো পাইনি, তবে পেয়ে যাব খুব শীঘ্রই। তবে দুর্ঘটনার পর প্রশ্ন ওঠে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। নিয়ম অনুযায়ী রাত 9টার পর কোনো বিদেশি শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের হওয়ার সুযোগ নেই। তাহলে ওই শিক্ষার্থী কিভাবে গেলেন ক্যাম্পাসের বাইরে? এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়টির বিদেশি নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। যেসব ছাত্রীরা বিদেশ থেকে আসছে তাদের আগেই বলছি, তাদের সোশ্যালাইজেশন কিন্তু আমাদের দেশীয় আইন কানুন রীতিনীতি আর মূল্যবোধের মধ্য দিয়ে হয় নাই। সুতরাং তাদের চলবার প্রক্রিয়াটাকে আপনি কতটুকু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন সেটাও একটু প্রশ্নবোধক। আমাদের যে আইনি প্রক্রিয়া আছে, পুলিশ বিভাগ আছে, তাদের দায়িত্ব হচ্ছে এখন গভীরভাবে বস্তুনিষ্ঠভাবে এটা তদন্ত করা। বিদেশি নারী শিক্ষার্থী নিহতের ঘটনা ও মধ্যরাতে ওই শিক্ষার্থী বাইরে কিভাবে গেল এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। বর্ষায় অতিষ্ঠ ময়মনসিংহ নগরীর বাসিন্দারা, দিনের বেলাতেও জ্বালাতে হয় কয়েল, নির্বিকার সিটি কর্পোরেশন। গাজায় নৃশংসতা চলার মধ্যে ইসরায়েলকে সহায়তায় $26 বিলিয়ন একটি বিল পাশ হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। বিলটির পক্ষে ভোট পড়ে 311টি, বিপক্ষে পড়েছে 112টি ভোট। এদিকে গাজার খান ইউনিসের নাসের হাসপাতাল কমপ্লেক্সে গণকবর পাওয়া গেছে, সেখানে এখনো চলছে উদ্ধার কাজ। অধিকৃত পশ্চিম তীরে সিনেমা কায়দায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত।
ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে এভাবেই অবৈধ অভিযান চলছে ইসরায়েলি সেনাদের। ভারী ট্যাঙ্ক, বুলডোজার নিয়ে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েলি বাহিনী। 3 দিনের বেশি সময় এমন অভিযানে পুরো পশ্চিম তীরে আতঙ্ক ছড়িয়েছে ফিলিস্তিনিদের মাঝে। বিশেষ করে তুলকারেম নুর শামস শরণার্থী শিবিরে সবচেয়ে বেশি তাণ্ডব চালাতে দেখা যায় তাদের। বেশ কয়েকজন ফিলিস্তিনিও নিহত হয়েছেন। ইসরায়েলি হামলার প্রতিবাদে সেখানকার গভর্নর ধর্মঘটের ডাক দিয়েছেন। তেল আবিব জানিয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান চালাচ্ছে তারা। গত 7 অক্টোবরের পর পশ্চিম তীরে এটিকে সবচেয়ে বড় নৃশংসতা বলা হচ্ছে। এদিকে অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় আকাশপথে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে নারী ও শিশুসহ বাড়ছে ফিলিস্তিনিদের প্রাণহানি। এদিকে খান ইউনিস থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার হয়েছে 2 সপ্তাহ হবে। এর মধ্যেই সেখানকার নাসের মেডিকেল হাসপাতালের কমপ্লেক্সে মিলেছে গণকবর। সেনা প্রত্যাহারের আগে হাসপাতালটিতে রীতিমতো তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের জরুরি বিভাগের সংশ্লিষ্টরা। পশ্চিম তীর ও গাজায় এই পরিস্থিতির মাঝেই ইসরায়েলকে সহায়তায় শনিবার 2600 কোটি মার্কিন ডলারের একটি বিল পাশ হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। বিলের বেশিরভাগ অর্থই ব্যয় হবে ইসরায়েলের সামরিক খাতে। বিলটি এখন যাবে সিনেটে। সেখানে পাশ হওয়ার পর স্বাক্ষরের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে। এরপরই এটি আইনে পরিণত হবে। এ নিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে অস্থিরতা নিরসনে বিবদমান পক্ষগুলোকে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি ও মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী। ইস্তাম্বুলে এক বৈঠকে গাজায় সংঘাত বন্ধের আহ্বান জানান তারা। Bir numaralı önceliğimiz İsrail işgalinin sona ermesi ve বিশেষভাবে গাজা পরিস্থিতির উপর আমরা জোর দিচ্ছি। সেখানে হামলা বন্ধ করাটা জরুরি। কিভাবে সংকট মোকাবেলা করা যায় এ বিষয়ে আমি মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। উপত্যকায় মানবিক সাহায্য কিভাবে বাড়ানো যায় আমরা সেই উপায় খুঁজছি। সেই সঙ্গে দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়টিও সামনে এসেছে। bunların hepsi olmaya devam edecektir. গাজায় সংঘাত বন্ধ ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর প্রশ্নে শনিবার ইস্তাম্বুলে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়া। উপত্যকায় যুদ্ধবিরতির জন্য দীর্ঘদিন মিত্রদের সঙ্গে আলোচনায় চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটির প্রতিনিধি দল। তবে ইসরায়েল ও হামাস চুক্তির কিছু বিষয়ে সমঝোতায় না পৌঁছানোয় থেমে আছে যুদ্ধবিরতির বিষয়টি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। আগুনে বা অ্যাসিডে পোড়া, আঘাত বা জন্মগত বিকলাঙ্গ এসব রোগীদের রিকনস্ট্রাকটিভ বা প্লাস্টিক সার্জারির মাধ্যমে সুস্থ করে তুলছেন হাঙ্গেরির একদল চিকিৎসক। সিরাজগঞ্জ কামারখন্দের খোকন মেমোরিয়াল হাসপাতালে বিনামূল্যে অপারেশনের মাধ্যমে চিকিৎসা পেয়ে খুশি রোগী ও স্বজনরা। আর আয়োজকরা বলছেন দরিদ্র রোগীদের মুখে হাসি ফোটাতে প্রতি বছর বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিরাজগঞ্জ প্রতিনিধি সাইমুদ্দিনের প্রতিবেদন। হাঙ্গেরি থেকে সিরাজগঞ্জে এসেছে একদল চিকিৎসক। আগুনে বা অ্যাসিডে পোড়া, জন্মগত বিকৃত বা বিকলাঙ্গদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন তারা। আগামী 27 এপ্রিল পর্যন্ত হাঙ্গেরির বিখ্যাত প্লাস্টিক সার্জন ডাক্তার প্রেক পাতাকের নেতৃত্বে চিকিৎসা চলবে সিরাজগঞ্জের কামারখন্দের খোকন মেমোরিয়াল হসপিটালে। রোগী এবং রোগীর অভিভাবকেরা জানান বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা এখানে বিনামূল্যে চিকিৎসা পাওয়ায় খুশি তারা। বাহিরের ডাক্তার অনেক ভালো, অনেক সুচিকিৎসা চলতেছে এবং কি পরিবেশটাও সুন্দর আছে, আমাদের খুব ভালো লাগছে, বাচ্চাও সুস্থ আছে। সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে, তো সেই জন্য এই খোকন মেমোরিয়াল হসপিটালে আমি এসে চিকিৎসা করাই। বর্তমান আমি আগের চেয়ে অনেক ভালো। হাঙ্গেরির 12 জন বিশেষজ্ঞ সার্জনের সাথে দেশের 10 জন সার্জন মিলে প্রতিদিনই রোগীদের অপারেশন করা হচ্ছে। রেজিস্ট্রেশনকৃত সকল রোগীকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে শিশুদের এখানে প্রাধান্য দেওয়া হবে বলে জানান হাঙ্গেরির চিকিৎসক দলের প্রধান। It's mainly on burn patients, especially children's burns, with also with congenital malformations. We are trying to help the local community, and
we enjoy a great hospitality here from the locals. আয়োজকরা জানান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বাংলাদেশ দরিদ্র রোগীদের জন্য তারা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে। প্রতি বছর তারা বাংলাদেশে এসে দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে। এ পর্যন্ত প্রায় 200 রোগী এনলিস্টেড হয়েছে, আজকে থেকে অপারেশন করা শুরু করেছে এবং আজকে 9টি অপারেশন করেছে। আগামী 2 সপ্তাহ তারা থাকবে এবং আমরা আশা করছি শতাধিক রোগীর তারা অপারেশন করবে এবং কয়েকশো রোগী তারা চিকিৎসা সেবা প্রদান করবে। এগুলো সম্পূর্ণ তারা বিনামূল্যে করছে। এবছর শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করবে হাঙ্গেরির চিকিৎসক দল। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। ইংলিশ এফএ কাপে চেলসিকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি, দ্বিতীয় সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে ম্যান ইউ কভেন্ট্রি সিটি। ময়মনসিংহ নগরীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা আর অপরিচ্ছন্ন ডোবা নালায় বাড়ছে মশা উপদ্রব। দিনের বেলাতেও কয়েল জ্বালানো, জানালা বন্ধ রাখা ছাড়া বাসা অফিসে টেকা দেয়। এ নিয়ে সিটি কর্পোরেশনের জোর তৎপরতা দেখা না গেলেও নিজেরাই বাড়ির চারপাশ পরিষ্কার করে ওষুধ ছিটাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু সহ মশাবাহিত রোগ ঠেকাতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মানুষকে সচেতন করতে হবে। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজার রিপোর্ট। নগরীর 33টি ওয়ার্ডে অন্তত 10 লাখ মানুষের বসবাস। শীত শেষে গরমের শুরুতে প্রতি বছরের মতো এবারও বেড়েছে মশার উপদ্রব। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতে বেড়েছে মশা। বাসাবাড়ি, দোকানপাট, অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানেও মশার যন্ত্রণায় অতিষ্ঠ সবাই। নিয়মিত খাল ও নালা পরিষ্কার না করায় আবর্জনার স্তূপে মশা বৃদ্ধি পাচ্ছে বলে জানান সাধারণ মানুষ। ড্রেন মেরে নাবি যাবি পিস দিয়ে ড্রেন মেরে মশা একবার বেড়া ধরে বেঙ্গলের মতো। ড্রেন বদ্ধ হয়ে গেছে না, এই কারণে মশা কোনাকানি চিপা চাপা দেওয়া প্রচুর মশা। কোনোভাবে বাইরে বসার সুযোগ নাই, তারপর ঘরেও থাকার সুযোগ নাই। এই সন্ধ্যার পর তো একবার অসহ্য। সিটি কর্পোরেশন থেকে মানে আমি এখানে 2 বছর আছি, তো একদিনে 2 দিন আসছিল। কয়েলের অনেক দাম, যে কারণে অনেকে তো কয়েলও বেশি ব্যবহার করতে পারে না। মশার উপদ্রব না কমায় ছিটানো ঔষধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক নেতাকর্মীরা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন শুধু ঔষধ প্রয়োগে নয়, ডেঙ্গু প্রতিরোধে বাড়াতে হবে মানুষের সচেতনতা। ধোঁয়াটা কতটুকু কার্যকর, এর ভিতরে যে ওষুধটা প্রয়োগ করার কথা, এটার গুণগত মান কি, এটা এমন মনে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আরেকটু তদারকি দেখভাল করে নাগরিকদের উপদ্রব থেকে বাঁচানোর উদ্যোগ নেওয়াটার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ডেঙ্গু মশার বিস্তার এটি থামানো সম্ভব হচ্ছে না। আমাদের পরিবেশের ব্যাপারেও সচেতন হতে হবে। আমাদের এই যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটির ফলাফল আমরা সরাসরি পেতে শুরু করেছি। এই বিষয়গুলো আমাদের জন্য খুবই ভয়াবহ। আর সেই সাথে সাথে আমাদের স্বাস্থ্যগতভাবে বেশি সচেতন হতে হবে, যাতে করে ডেঙ্গুতে আক্রান্ত হলেও যেন আমাদের মধ্যে সেই প্রতিরোধ করার সক্ষমতাটি থাকে। নগরীতে ডেঙ্গু প্রতিরোধ এবং মশা নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অনুযায়ী ওয়ার্ডগুলোতে লার্ভিসাইড এবং অ্যাডাল্টিসাইড ওষুধের পাশাপাশি সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। জনগণকে সচেতন করার লক্ষ্যে আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রত্যেক বাড়িতে বাড়িতে লিফলেট পৌঁছে দিচ্ছি এবং জনগণকে সচেতন করার জন্য কাজ করছি। আমাদের স্কুল ভিত্তিক প্রোগ্রাম আছে, স্টুডেন্টদেরকে সচেতন করা, এবং আমাদের বিভিন্ন বাসাবাড়িতে লার্ভা শনাক্তকরণ টিম কাজ করছে। 4 বছরে মশা নিধনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ব্যয় হয়েছে 4,42,26,000 টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।